হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল। সো আমরা মনে হয় এটা ফার্স্ট নাম শুনলাম ভেরিয়েবল, সো নো প্রবলেম। আজকে আমরা শুধুমাত্র এই ভেরিয়েবল নিয়ে আলোচনা করব যে সি প্রোগ্রামে কীভাবে ভেরিয়েবল ইউজ করা হয়, সি প্রোগ্রামে ভেরিয়েবল কীভাবে শো করা হয় এবং কীভাবে ডেটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয় এবং এই ডেটা কীভাবে বিভিন্ন এক্সপ্রেশনের জন্য ইউজ করা হয়। সো আমরা দেখতে যাওয়ার আগে, মেন আলোচনা যাওয়ার আগে আমরা একটু কিচেন থেকে ঘুরে আসি। ফর এক্সাম্পল ধরো যে তোমার বাসায় একটি নতুন কাজের বউ আসছে, তোমার আম্মু তাকে কিচেনে নিয়ে গেল কোনো কিছু রান্না করার জন্য। সো ফার্স্টে সে কিচেনে নিয়ে গিয়ে কাজের বউকে কি ইন্ট্রোডিউস করাবে? ফার্স্টে তাকে ইন্ট্রোডিউস করাতে হবে যে আমি কোন পাত্রে কি কি জিনিস রান্না করি, ঠিক আছে? ফর যেমন ভাত রান্নার জন্য এক ধরনের পাত্র আছে, তরকারি রান্না করার জন্য এক ধরনের পাত্র আছে। স্পেসিফিক্যালি ফর এক্সাম্পল ধরো তুমি যে পাত্রে তেল রাখো সে পাত্রে তো আর দুধ রাখতে পারবে না, অথবা যে পাত্রে তুমি লবণ রাখো সে পাত্রে তো তুমি চিনি রাখতে পারবে না। সো তোমাকে বুয়াকে আগে ইন্ট্রোডিউস করাতে হবে যে এই পাত্রে আমি লবণ রাখি, এই পাত্রে আমি তেল রাখি, না হলে তো সে প্রবলেম করে ফেলবে। যে মনে করো তেলের পাত্রে দুধ রেখে ফেলবে অথবা লবণের সাথে চিনি মিক্স করে ফেলবে, ঠিক আছে? সো তাকে আমার পাত্র চিনাতে হবে যে এই পাত্রে আমি এই জিনিস রাখি। সেকেন্ডলি হলো যে তোমাকে ওই পাত্রগুলার মানে সাইজ সম্বন্ধে তাকে ধারণা দিতে হবে যে আমি যদি 5 জন মানুষ আসে বাসায় তাহলে ভাত রান্নার জন্য আমি এই ছোট পাত্রটা ইউজ করি, আবার যদি 10 জন মানুষ আসে তাহলে এই বড় পাত্রটা ইউজ করি। না হলে তো যদি সাইজ সম্বন্ধে যদি আমি তাকে ধারণা না দেই যে আসলে কোন পাত্রের সাইজ কিরকম, আবার কি কতজন মানুষের জন্য কোন পাত্র ইউজ করবো, এটা যদি আমি ধারণা না দিই তাহলে সে হয়তো বেশি চাল দিয়ে দিতে পারে এবং একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? ছোট পাত্রে যদি বেশি জিনিস দিয়ে দেয় তাহলে তো এটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে কিছু জিনিস। সো তোমাকে দুইটা জিনিস আগে ধারণা দিতে হবে যে আমি একটা জিনিস হলো যে আমি কোন পাত্রে কি জিনিস রাখি এবং পাত্রগুলোর সাইজের ব্যাপারে, ঠিক আছে? ভেরিয়েবল সি প্রোগ্রামে সেম জিনিস কাজ করে। কিভাবে? যেমন আমাদের বিভিন্ন ধরনের পাত্র আছে, একদম সেম সি প্রোগ্রামে কিছু ভেরিয়েবল আছে। আমরা পাত্র কি জন্য ইউজ করি? বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য। ভেরিয়েবল গুলা সি প্রোগ্রামে ইউজ করা হয় বিভিন্ন ধরনের ডেটা রাখার জন্য। সেম থিং, ঠিক আছে? এখানে আমরা ডেটা রাখি হলো ভেরিয়েবলের মধ্যে, আর ওখানে আমি বিভিন্ন ধরনের জিনিস রাখি হলো পাত্রের মধ্যে, ঠিক আছে? সো এটা হচ্ছে মেনলি সি প্রোগ্রামিং এর ভেরিয়েবল। এখন দেখো আমরা কিচেনের মধ্যে বিভিন্ন ধরনের পাত্র আছে, যেমন ভাত রান্নার পাত্র, তারপরে দুধ রাখার পাত্র। সো আমরা এক এক ধরনের পাত্রের একটা নাম আছে, ঠিক আছে? সি প্রোগ্রামিংও আমাদের বিভিন্ন ধরনের যে পাত্র আছে এবং পাত্রগুলোর এক এক ধরনের টাইপ আছে। টাইপগুলো হলো যে এই পাত্রের মধ্যে আমি এই এক টাইপের জিনিস রাখতে পারি। যেমন ভাত রান্নার মনে করো তোমার কাছে 4টা পাত্র আছে, এবং তাহলে ভাত রান্নার পাত্রের টাইপ হলো যে এইগুলোর মধ্যে, এই পাত্রগুলোর মধ্যে আমি ভাত রান্না করতে পারি, ঠিক আছে? সো এরকম সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ভেরিয়েবল টাইপ আছে। এই মেনলি সি প্রোগ্রামে 4 ধরনের ভেরিয়েবল আছে। একটা হলো ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, আরেকটা হচ্ছে ডাবল, আরেকটা হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে? আমি জাস্ট এখানে নামগুলা লিখলাম। সো এর মানে এখানে সিনট্যাক্সের ভুল আছে, এমন অন্য জিনিস আছে, এর জন্য রেড কালার দিচ্ছে। আমি জাস্ট ভেরিয়েবল টাইপগুলো লিখলাম যে এই ধরনের মেনলি 4টা ভেরিয়েবল আছে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা ভেরিয়েবলের বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন আমরা কিচেনে দেখছি যে ভাত রান্নার পাত্রে এক ধরনের কাজ, আবার দুধ রাখার পাত্রে এক ধরনের কাজ। ঠিক এরকমই প্রত্যেকটা ভেরিয়েবলে বিভিন্ন ধরনের কাজ আছে। আমি এখন কাজগুলো বলি। ইন্টিজার ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো শুধুমাত্র তুমি পূর্ণ সংখ্যা, মানে যেমন 1, 2, 10, 100 এই টাইপের জিনিসগুলো রাখতে পারবে। ফ্লোটের মধ্যে হচ্ছে তুমি দশমিক জিনিসগুলো রাখতে পারবে, ভগ্নাংশ টাইপের যে ভেরিয়েবলের মানগুলো ডেটাগুলো আছে সেগুলো রাখতে পারবে। ফর এক্সাম্পল 1.2, 10.3, 5 সামথিং এই জিনিসগুলো তুমি রাখতে পারবে। ডাবল আর ফ্লোট সেম টাইপেরই জিনিস রাখে, মানে ভগ্নাংশ টাইপেরই জিনিসপত্র রাখতে পারে, বাট মানে ভগ্নাংশ টাইপের সংখ্যা রাখতে পারে, কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হলো সে অনেক বড় সংখ্যা রাখতে পারে, ঠিক আছে? যেমন যে আমি বলছিলাম যে ভাত রান্নার 5 জনের জন্য তুমি যদি যে পাত্রে ভাত রাখবে সেটা হলো ছোট পাত্র হবে, সেটা মনে করো ফ্লোট, মানে ছোট পূর্ণ সংখ্যার জন্য হলো ফ্লোটের মধ্যে আমি রাখতে পারি। আর যদি মনে করি যে 10 জনের মানুষের জন্য আমি যে ভাত রান্নার পাত্র ইউজ করবো সেটা একটু বড় হবে, সেটা সেরকমই ডাবল হচ্ছে হলো বড় যে ভগ্নাংশ টাইপের জিনিসগুলো আছে, মনে করো অনেক বড় বড় যে ভগ্নাংশ, এগুলি লিমিট আছে, আমরা এগুলি লিমিটগুলো পরে দেখবো যখন আমরা বড় হব। আর আরেকটা হলো ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টারের মধ্যে হলো আমরা
বিভিন্ন ধরনের ক্যারেক্টার রাখতে পারবো। যেমন কিবোর্ডের মধ্যে কিছু ক্যারেক্টার আছে, যেমন এ বি সি ডি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল লেটার এ, তারপর 0 1 2 3, তারপর বিভিন্ন যে আরো সিম্বলগুলো আছে কিবোর্ডের মধ্যে তুমি একটু দেখো যে বিভিন্ন ধরনের সিম্বলগুলো আছে, যেমন উপরের দিকে আছে হলো হ্যাশ, $, এই ক্যারেক্টারগুলো তুমি রাখার জন্য যে ভেরিয়েবল টাইপ আমরা ইউজ করব সেটা হচ্ছে ক্যারেক্টার। এমন প্রত্যেকটা ভেরিয়েবলে একটা নির্দিষ্ট সাইজ আছে। ওই যে আমি বলছিলাম যে কিচেনের মধ্যে প্রত্যেকটা পাত্রের একটা নির্দিষ্ট সাইজ আছে, ঠিক তেমনি এখানে প্রত্যেকটা ভেরিয়েবলে একটা নির্দিষ্ট সাইজ আছে। ইন্টিজার হচ্ছে 2 বাইট, ঠিক আছে, ফ্লোট হচ্ছে 4 বাইট, ঠিক আছে, ডাবল হচ্ছে হলো 8 বাইট, আর ক্যারেক্টার হচ্ছে হলো 1 বাইট। সো সবচেয়ে ছোট হচ্ছে হলো ক্যারেক্টার। এটা শুধুমাত্র যেহেতু ক্যারেক্টার রাখার জন্য একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখার জন্য ইউজ করা হয়, এবং 2 বাইট হচ্ছে হলো ইন্টিজার সাইজ, এবং এটার মধ্যে হলো শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো রাখা যায়, এবং 4 বাইট হচ্ছে হলো ফ্লোট, এবং 8 বাইট হচ্ছে হলো ডাবলের জন্য। আর এখানে বাইট জিনিসটা কি? বাইট হচ্ছে একটা একক। আমরা চেষ্টা করবো আরেকটা ভিডিও টিউটোরিয়াল করার জন্য এই মেমোরি বাইট এগুলি নিয়ে আলোচনা করার জন্য। সিম্পলি এখন মনে রাখো যে 1 বাইট সমান হলো 8 বিট, আর একটা বিট হচ্ছে হলো যে 1 আর 0, মানে বাইনারি 1 আর 0 যে কোনো একটাকে প্রকাশ করার জন্য যেটা ইউজ করা হয়। যেমন তুমি যে 1 প্রকাশ করার জন্য ইউজ করলে শুধুমাত্র 1ই লেখো, তো 1 হলো একটা বিট ইউজ করে, ঠিক আছে। এরকম 1000 মনে করো তুমি লিখলে যে 1001, তাহলে এটা হচ্ছে 4 বিট, ঠিক আছে। আবার 1110, তাহলে এখানে টোটাল হলো 8 বিট, ঠিক আছে, মানে 1 বাইট। এরকম 2 বাইটের জন্য হলো 16 বিট। আপাতত এত মনে রাখো যে 1 বাইট হলো 8 বিট, এরকম মনে রাখো, ঠিক আছে। সো আপাতত আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ভেরিয়েবলের টাইপ এবং তাদের সাইজ। এখন আমরা তো টাইপ নিয়ে অনেক আলোচনা করলাম, যে ভাত রাখার পাত্রের এক ধরনের টাইপ, দুধ রাখার পাত্র এক ধরনের টাইপ। এখন টাইপ নিয়ে আলোচনা করার পরে এখন আমরা দেখি যে আসলে কিভাবে একটা ভেরিয়েবল আমি রাখতে পারি, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি যখন কিচেনে মানে যখন রান্না করতে যাও, তাহলে ফার্স্টে তোমাকে কি করতে হয়? একটা পাত্র নিতে হয়। যদি ভাত রান্না করতে চাও তাহলে ভাত রান্নার একটা পাত্র নিতে হয়, মানে তুমি ভাত রান্নার পাত্রটা ডিক্লেয়ার করলে, ঠিক আছে। সো আমি যদি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে আলোচনা করতে যাই, সো আমার ফার্স্টে আমাকে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মানে আমাকে বলতে হবে যে আমি এই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমি ইউজ করতেছি। সো এটা ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে তোমাকে বলতে হবে টাইপ নেম, যে ইন্টিজার টাইপ নেম, একটা স্পেস দিবে, দেন তারপর তোমাকে ওই ভেরিয়েবলগুলোর নাম বলতে হবে, যে একটা ভেরিয়েবল আমি এই নামে একটা ভেরিয়েবল ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমি বললাম হলো এ একটা ভেরিয়েবল, ঠিক আছে, একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে। অথবা তুমি এখানে বলতে পারো রেজাল্ট, একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে। ওকে, সো এটা হলো ভেরিয়েবলের নামটা। এখন দেখো, সি প্রোগ্রামে ভেরিয়েবলের নাম ইউজ করার সময় একটা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করতে হয়। সে নিয়মটা হলো যে ভেরিয়েবলে যে ফার্স্ট লেটারটা হবে সেটা হবে হলো যে কোনো আলফাবেটিক লেটার। আলফাবেটিক কি? এ বি সি ডি টু জেড, স্মল লেটার হতে পারে, ক্যাপিটাল লেটার হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আলফাবেটিক ক্যারেক্টার হতে পারে, অথবা আন্ডারস্কোর হতে পারে। ফর এক্সাম্পল, আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার আন্ডারস্কোর এ, ঠিক আছে। এটা একটা ভ্যালিড ভেরিয়েবল নেম। দেখো আমার এখানে কোনো এরর দেয় নাই, ঠিক আছে। এখন এই ফার্স্ট লেটারটা অবশ্যই আলফাবেটিক অথবা আন্ডারস্কোর হতে পারে, এর ডিফারেন্ট হতে পারবে না, ঠিক আছে। এরপরে তুমি যদি 1 2 3 দিতে চাও, 1 2 3 4 এরকম দিতে চাও, এরপরে দিতে পারবে, ঠিক আছে। পরে তুমি মানে তুমি কোনো নিউমেরিক ক্যারেক্টার দিতে পারবে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছু তুমি দিতে পারবে, কিন্তু ফার্স্ট লেটারটা অবশ্যই আলফাবেটিক, মানে এ বি সি ডি অথবা আন্ডারস্কোর হতে হবে। সো এম আই ক্লিয়ার? না, এরপরে আমি যদি একটা ডাবল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সরি ফ্লোট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমাকে, সরি ফ্লোট, এটা মনে করো একটা এফ টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে ডাবল ডি ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার CH ডিক্লেয়ার করলাম, ঠিক আছে।
সো এটা হলো ডিক্লেয়ার পর্ব আমার শেষ হলো, যে আমি কিছু ভেরিয়েবলের নাম আগে ডিক্লেয়ার করে বললাম, মানে ওই যে আমি পাত্র টাইপ বলে, পাত্র এমন কোন পাত্রে আমি রান্না করবো ওই স্পেসিফিক পাত্রটা আমি বলে দিলাম, ঠিক আছে। এখানে আমি ভেরিয়েবলগুলো বলে দিলাম যে এই ভেরিয়েবলগুলো আমি ইউজ করবো। সো তোমাকে ফার্স্টে বলে দিতে হবে, এটা একটু মনে রাখো যে তোমার কোনো সি প্রোগ্রামে তুমি কোনো ভেরিয়েবল নিয়ে যখন আলোচনা করবে তোমার ফার্স্টে তোমার বলে দিতে হবে। যেমন তুমি কিচেনে রান্না করতে গেলে তোমার ফার্স্টে তাকে পাত্র বলতে হবে, তুমি পাত্র কোন পাত্রে রান্না করতে চাও সেটা যদি না বলো, তুমি তরকারি কেটে তুমি বসে থাকলে তোমার পাত্র নেই, তাহলে তার কাজ করতে পারবে না, ঠিক না? ঠিক তেমন সি প্রোগ্রামিং ক্ষেত্রে তোমার ফার্স্টটাকে ভেরিয়েবল বলে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন আমরা ভেরিয়েবল পরে তো ডিক্লেয়ার করলাম, মানে পাত্র নির্ধারণ করা হয়ে গেল। এখন পাত্রের মধ্যে তোমার জিনিসপত্র রাখতে হবে, ঠিক আছে। সেই জিনিসপত্র রাখাটা বলা হয় অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট কি, ফর এক্সাম্পল আমি রেজাল্টের মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম 10, এটাই আমার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি 10 অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে, এটাই আমার অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এখন আমি তো এই ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করা দেখলাম, আমি অ্যাসাইনমেন্ট করা দেখলাম। এখন এই ডাটা অ্যাসাইনমেন্ট আর ভেরিয়েবল ডিক্লেয়ার এগুলি তো হয়ে গেল। এখন আমি এটা যদি ইউজারের সামনে শো করতে চাই তখন আমি কিভাবে শো করব? এই শো করার ওয়েটা হলো যে প্রিন্টএফ ফাংশন। সে আগের প্রিন্টএফ, আমরা প্রিন্টএফ এর মধ্যে আমরা কি বলছিলাম, যে আমরা একটা জিনিস বলছিলাম যে প্রিন্টএফ এর টাইপটা হলো, জেনারেল টাইপটা হলো প্রিন্টএফ। এখানে হলো আমার যে ফরম্যাটেড লাইনটা দিতে হবে, যে লাইনটা আমি প্রিন্ট করতে চাই। এখানে আমি বলছিলাম যে ভেরিয়েবল লিস্ট দিতে হবে, মনে আছে? জাস্ট একটু আগের ভিডিও টিউটোরিয়ালটা আমরা দেখে দাও, ওই যে যেটা মধ্যে আমরা আউটপুট ফাংশন নিয়ে কথা বলছিলাম, সেই ভিডিও টিউটোরিয়ালটা একটু দেখো, যেখানে আমরা এরকম একটা জিনিস বলছিলাম। আমি বলছিলাম যে পরে আমরা এই ভেরিয়েবল লিস্টটা নিয়ে আমি পরে আলোচনা করব। এই ফরম্যাটটা, এই যে ভেরিয়েবল লিস্টের যে পার্টটুকু আমরা আগের ভিডিও টিউটোরিয়ালে যে ইউজ করি নাই, সেটা এখন আমরা ইউজ করব এই ভেরিয়েবলের ডেটাটা স্ক্রিনে শো করার জন্য, ঠিক আছে। সো আমরা কি করব, যে প্রিন্টএফ এর মধ্যে আগে ফার্স্টে প্রিন্টএফ এটা লিখলাম, এখানে হলো ফরম্যাটেড স্ট্রিংটা। মনে করো আমি এখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টটা প্রিন্ট করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, %d দিতে হবে। ডি মিন্স হলো ওই ইন্টিজারটা প্রিন্ট করার জন্য আমাকে %d দিতে হবে। দেন কমা দিয়ে ওই ভেরিয়েবলটার নাম, যে ভেরিয়েবলটা তুমি এখানে প্রিন্ট করতে চাও, রেজাল্ট, ঠিক আছে। সো তুমি এখন যদি প্রিন্ট করো, কম্পাইল করে রান করো, দেখো আমি ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম 10, সে 10টা এখানে প্রিন্ট হয়ে গেল। সো এটা হলো মানে আমি ভেরিয়েবলটাকে কিভাবে আমি শো করতে পারবো, ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা কিভাবে শো করতে পারবো। সো আমার যদি এখন আমি ফ্লোট ভেরিয়েবল করতে চাই, তাহলে হলো %f ইউজ করব, তারপর হলো ফ্লোট ভেরিয়েবলের নামটা দিব f, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তো f এখন আমি যদি প্রিন্ট করতে চাই তখন আমার কি প্রিন্ট হবে, একটু জিনিস এগুলি আসলে তোমাকে বাসায় একটু এক্সপ্লেন করতে হবে। দেখছো এখানে একটা এরর দিছে যে f ইনিশিয়ালাইজ করা হয় নাই, ঠিক আছে। এজন্য এখানে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে। গার্বেজ ভ্যালুটা কি, আসলে তুমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তুমি ওই সময় তো কোনো ভেরিয়েবলের মান ডিফাইন করে দাও না, যে ভেরিয়েবলের মধ্যে কি আছে, কোন ডেটাটা আছে। ওইটা কি করে, যে সিস্টেম একটা গার্বেজ একটা ভ্যালু নিয়ে দেয়। গার্বেজ মানে একটা মানে র্যান্ডমলি একটা ভেরিয়েবল এখানে ভ্যালু এখানে অ্যাসাইন করে দেয়, ঠিক আছে। সো তুমি যদি কোনো ভেরিয়েবল মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কোনো কিন্তু মান অ্যাসাইন করলে না, তখন সেখানে একটা গার্বেজ ভ্যালু থাকে। এখন আমরা একটা জিনিস দেখছি যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমি ওটার মধ্যে মান অ্যাসাইন করে দিতে পারি। আরেকটা হলো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমি মান অ্যাসাইন করে দিতে পারি, মনে করো 2.5। ওকে, আমি যদি এখন যদি আমি রান করি, তাহলে দেখো এই যে 2.5 প্রিন্ট হয়েছে। এখন বলতে পারো আমি তো অ্যাসাইন করছি 2.5, কিন্তু প্রিন্ট হয়েছে হলো 2.5, তারপরে আবার 5টা শূন্য প্রিন্ট হয়েছে, মানে টোটাল 6টা। এটা হলো ফ্লোটের একটা স্পেসিফিকেশন, যে তুমি যখন প্রিন্ট করবে তখন এখানে অটোমেটিক 6টা শূন্য প্রিন্ট হতে পারে। এখন তুমি বলতে পারো যে আমি 6টা শূন্য প্রিন্ট করার দরকার নাই, আমি তো শুধুমাত্র আমি একটা ডিজিট পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই। সো তখন তোমার কি করতে হবে, %d.2 অথবা 0.1, মানে যত ঘর পর্যন্ত, দশমিকের পরে যত ঘর পর্যন্ত তুমি প্রিন্ট করতে চাও সেটা তুমি এখানে স্পেসিফাই করে দেবে। সো এখানে 2.5 হলো, তুমি এখানে 2 দিয়ে দেখতে পারো, 3 দিয়ে দেখতে পারো। এখন ফ্লোটের মতন ঠিক সেম ভাবে আমি ডাবলটা প্রিন্ট করতে পারি। ডাবল হলো যেহেতু ডাবলটা কি বড় ফ্লোট, মানে ফ্লোটের চেয়ে একটু বড় সাইজে, সো এফ এর আগে যদি আমি জাস্ট এল দিয়ে দেই তাহলে হয়ে যাবে। এটা শুধু, এটা কিন্তু L1 না, দেখতে 1 এর মতন লাগলো, এটা হলো L,
ঠিক আছে, আর এখানে হলো ভেরিয়েবল নাম, সেম আগের মতনই। তারপরে আমি যদি ক্যারেক্টার প্রিন্ট করতে চাই, সি দিতে হবে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য, %c, আর এখানে হলো সেই ভেরিয়েবলের নাম। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে আমি তো ভেরিয়েবল গুলো অ্যাসাইন করছি হলো 10, 2.5 এরকম ভাবে আমি ডিজিট ভাবে যে সংখ্যাগুলো আছে সেটা অ্যাসাইন করছি। ক্যারেক্টারের মধ্যে আমি কিভাবে ভ্যালু অ্যাসাইন করব? ক্যারেক্টারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হলো ch ইকুয়াল টু সিঙ্গেল কোটেড কমা দেন যে ক্যারেক্টারটা তুমি প্রিন্ট করছো, এ অথবা যদি ক্যাপিটাল এ অথবা যদি মনে করো ক্যাপিটাল জেড দিয়ে তুমি হলো এখানে সেমিকোলন দিয়ে দেবে। এখানে মনে রাখতে হবে সিঙ্গেল ক্যারেক্টার, অনলি সিঙ্গেল ক্যারেক্টার তুমি করতে পারবে, রাখতে পারবে। এখন আমি যদি %c দিয়ে ch টা যদি আমি প্রিন্ট করতে চাই, সো দেখো যে প্রিন্ট হয়ে গেছে। সো আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম যে বিভিন্ন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এমন কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এবং সেটাকে কিভাবে প্রিন্ট করতে হয়। এখন দেখো আমরা শুধুমাত্র কি ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে খালি কি প্রিন্ট করে ফেলবো? আমরা যখন রান্না করতে চাই তখন কি আমরা কি করি, ভাত চাল দিয়ে তারপরে চাল কি সাথে সাথে পরিবেশন করে দেই, মানে ওই মানে পাত্রের মধ্যে চাল রাখলাম, চাল থেকে তারপর প্লেটের মধ্যে ঢেলে দিলাম, ওই জিনিসটা তো করি না। মানে আমাকে ওখানে রান্না করতে হবে, ঠিক আছে। মানে আমার সি প্রোগ্রামে যে আমি ভ্যালুগুলো রাখলাম সেই ভ্যালুগুলো নিয়ে আমার কোনো কাজ করতে হবে, মানে আমার কোনো কিছু ওটা কি বলে, মানে কোনো ক্যালকুলেশন করে একটা সামথিং একটা কিছু প্রডিউস করতে হবে, মানে কোনো আমার এক্সপ্রেশন অথবা মনে করো ফর এক্সাম্পল আমার দুইটা ভেরিয়েবল আছে এ আর বি। সো আমি এ আর বি এর মধ্যে কোনো কিছু ভ্যালু রাখলাম, রেখে দুইটাকে যোগ করে আমি কোনো কিছু প্রিন্ট করলাম। সো এটা একটা মিনিং আছে যে আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে কিছু ভ্যালু রেখে দুইটার যোগফল আমি বের করতেছি। যোগফল তো আমাদের নর্মাল সবসময় লাগে যে আমি দুইটা সংখ্যার যোগফল। সো আমি এখানে ধরো আমি একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখবো যেটা হলো দুইটা সংখ্যা যোগফল আমাকে প্রিন্ট করে দেবে। সো ফার্স্ট আমাকে দুইটা সংখ্যা আগে ডিক্লেয়ার করতে হবে। এখন দেখো আমরা এখানে যেহেতু আমরা আরেকটা প্রোগ্রাম লিখতেছি, সো এখানে আমি একটু আরেকটা এক্সটেনশন আমি তোমাদের বলে রাখি যে দেখো আমি ভেরিয়েবল কি একটা সিঙ্গেল লাইনের মধ্যে একটাই কেবল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমি এখানে মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি একসাথে। তুমি যদি মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাও তাহলে এখানে হলো তোমাকে কমা সেপারেটেড দিয়ে বাকি ভেরিয়েবলগুলোর নাম লিখতে হবে। যেমন যদি আমি বলি আরো দুইটা আমি ভেরিয়েবল রাখবো এ আর বি, ঠিক আছে, তাহলে তুমি কমা দিয়ে যদি সেপারেট করে দাও তাহলেই তোমার ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাবে। মানে এক লাইনের মধ্যে তুমি অনেকগুলো ভেরিয়েবল, অথবা তুমি যদি আলাদা লাইনেও করতে চাইতে তাহলে এভাবেও দিতে পারতে, কোনো সমস্যা নাই, এটাও তুমি করতে পারো। জাস্ট এটা হলো যে আমার লেখা কমানোর জন্য, তুমি যদি আরেকটা লাইনে যাও তাহলে আরেকবার তুমি ইন্টিজার ওই টাইপটা বলতে হবে। সো এটা হলো লেখা কমানোর জন্য। এখন আমি মনে করো এর মধ্যে হলো 10 রাখলাম, মানে ভেরিয়েবলটা অ্যাসাইন করলাম 10 দিয়ে, বি এর মধ্যে মনে করো 5 রাখলাম, ঠিক আছে। সো এখন যদি আমি এই দুইটা ভেরিয়েবলকে যোগ করতে চাই তাহলে যোগ করে তো আরেকটা পাত্রের মধ্যে রাখতে হবে। ফর এক্সাম্পল তুমি যদি বাসায় কোনো কিছু রান্না করো তো রান্না করে তো পরে আবার আরেকটা যদি মানে মনে করো যে এই আরেকটা তুমি পাত্রের মধ্যে রাখলে, যে একটা পাত্রের মধ্যে রান্না করে তুমি আরেকটা পাত্রের মধ্যে রাখলে, সো এখানে সেই জিনিসটা করতে হবে। মনে করো আমি রেজাল্টের মধ্যে এই এ প্লাস বি মানে যোগফলটা আমি রাখলাম, ঠিক আছে, মানে এ প্লাস বি ফার্স্টে করলাম, করে তারপরে সেই যে যোগফলটা আছে সেই যোগফলটা আমি এখানে অ্যাসাইন করলাম। দেখো এখানে আমরা ভেরিয়েবলগুলো অ্যাসাইন করছি হলো একটা নির্দিষ্ট স্পেসিফিক ভ্যালু দিয়ে, মানে 10 দিয়ে, ঠিক আছে, যে 10 দিয়ে আমি এখানে ভ্যালুটা অ্যাসাইন করছিলাম, আর এখানে হলো দুইটা ভেরিয়েবলের যোগফলটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল রাখো যে আমি রেজাল্টের মধ্যে তো 10 রেখে আসলাম আগে, এখন আমি তো এ প্লাস বি আবার একটা জিনিস রাখতেছি। এটা কি হবে, তুমি যখন ভ্যারিয়েবল একটা অ্যাসাইন করতেছো তখন হলো কি আগের যে ভ্যালুটা ছিল সেটা মুছে যাবে, মানে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। যেমন যে আমাদের এখানে রেজাল্টটা ফার্স্টে ছিল গার্বেজ ভ্যালু, তারপরে এখন 10 হলো, তারপরে এখানে a প্লাস বি এর মান হলো 10 আর বি এর মান হলো 5, সো a প্লাস বি কত হলো 15, এই 15টা আমি রেজাল্টের মধ্যে রাখলাম। এখন আমি যদি রেজাল্টটা প্রিন্ট করি, দেখো সো আমার ভেরিয়েবলের মানে সামটা a প্লাস বি এর সামটা বের হয়ে গেল। এখন দেখো আমি কি বলছিলাম যে এটা আসলে এখানে ফরম্যাটেড স্ট্রিং, নট খালি শুধুমাত্র তুমি ভেরিয়েবলগুলো প্রিন্ট করবে এটা না, তুমি ফরম্যাটেড করে প্রিন্ট করতে অনেক সুন্দরভাবে কারুকার্য করে একটু প্রিন্ট করতে পারো। ফর এক্সাম্পল এখানে আমি বললাম যে রেজাল্ট ইকুয়াল টু হলো পার্সেন্টি, মানে হলো কি এটা হলো মানে ফরম্যাট স্পেসিফায়ার, এটা বলে ফরম্যাট স্পেসিফায়ার, মানে যে জায়গায় সে পার্সেন্টই পাবে সে করবে কি এখান থেকে খুঁজবে যে এখানে কোনো ইন্টিজার টাইপের মানে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, যদি ইন্টিজার টাইপের কোনো ভ্যারিয়েবল থাকে সেটা কি করবে এখান থেকে এখানে এই ভ্যালুটা বসায় দিবে।
এই রেজাল্টের ভ্যালুটা এখানে এসে বসে দেবে। এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার বলে, যে স্পেসিফাই করে যে কোন জায়গায় ওই ভ্যারিয়েবলটা প্রিন্ট হবে। এই যে %d এই জায়গায় পেয়েছে, সে শুধু রেজাল্টটা এখানটা %d প্রিন্ট করেছে। এখন তুমি যদি বলতে চাও যে আমি যদি মাল্টিপল ভেরিয়েবল একসাথে যদি প্রিন্ট করতে চাই, তাহলে খালি জাস্ট %d দিয়ে দাও। ফর এক্সাম্পল আমি বললাম যে রেজাল্ট এ মানে হলো কমা দিলাম %d প্লাস a প্লাস b, মানে আমি a প্লাস b ইকুয়াল টু হলো মানে যে রেজাল্টটা সেটা প্রিন্ট করতে চাই। আসলে কি আমি a প্লাস b এর জায়গায় আমি কি প্রিন্ট করতে চাই, যে a এর মান যত ছিল প্লাস b এর মান যত ছিল ইকুয়াল টু হলো ওই রেজাল্টটা। সো আমার যেহেতু a এর মান প্রিন্ট করতে চাই, সো এখানে আমার দিতে হবে %d, b এর মান যেহেতু করতে চাই এটাও %d, যেহেতু দুটোটা ইন্টিজার টাইপ a আর b। এখন দেখো তুমি এখানে %d দিছো, সো সে যখন রেজাল্টটা প্রিন্ট করতে যাবে মানে এই প্রিন্টএফ লাইনটা যখন সে এক্সিকিউট করবে, সো সেখানে দেখবে যে %d একটা আছে। সো সে এখানে যে ভেরিয়েবল লিস্টটা আছে সেখানে যে খুঁজতে থাকবে যে আসলে এই %d এর জন্য ইন্টিজার টাইপ কোনটা। এখন সে রেজাল্ট প্রিন্ট করবে, কিন্তু আমি তো রেজাল্ট এখানে প্রিন্ট করতে চাই, এখানে হলো a এর মানটা প্রিন্ট করতে চাই। সো আমাকে এখানে কমা দিয়ে a দিতে হবে। দেন হলো যেহেতু আমার এখানে হলো %d b এর মান প্রিন্ট হবে, সো এখানে আমি দিব হলো b। ঠিক আছে, হয়ে গেল। আরেকটা হলো লাস্টেরটা হলো রেজাল্ট। সো আমি এখন যদি প্রিন্ট করি, দেখো সুন্দর, এই যে ব্র্যাকেট প্রিন্ট হলো, %d এর জায়গায় হলো a এর ভ্যালুটা বসে গেল, %d এর জায়গায় হলো b এর ভ্যালুটা বসে গেল, আর এই %d এর জায়গায় রেজাল্টটা বসে গেল। সো এইভাবে হলো তুমি একটা লাইনের মধ্যে তুমি মাল্টিপল ভেরিয়েবল প্রিন্ট করতে পারবে। এখানে যদি তুমি %lf দিতে, তাহলে এখানে তোমার একটা ডাবল ভেরিয়েবল দিতে হতো, যে ডাবল ভেরিয়েবলটা তুমি প্রিন্ট করতে চাও। সো এইভাবে আমি ফরম্যাটেড করে আমি ভেরিয়েবল প্রিন্ট করতে পারি। সো একটা সামারাইজ করি, আমরা আজকে যেগুলো দেখলাম সেটা হলো যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ফার্স্টে টাইপ, তারপর হলো ভেরিয়েবলের নাম, আর যদি ভেরিয়েবল ওই টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে ওই কমা সেপারেটেড করে আমি বাকি ভেরিয়েবলগুলোর নাম দিয়ে দেবো। আমি কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, মানে একটা ভ্যালু ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি সেটা দেখলাম। ক্যারেক্টার ভেরিয়েবলও কিভাবে অ্যাসাইন করা যায় সেটা দেখলাম। তারপরে দেখলাম যে একটা দুইটা নাম্বারের যোগফল আমরা কিভাবে বের করতে পারি। সো এটা হলো আমাদের আজকে এ পর্যন্তই আমাদের। তো তোমাদের বাসায় কাজ করার জন্য তোমরা যে জিনিসটা করতে পারো, যে যেহেতু আমি এখানে শুধুমাত্র একটা প্লাস অপারেশন দেখেছি, তুমি এখানে বের করতে পারো যে মাইনাস অপারেশন মানে সাবট্রাক্ট করে, মানে মাইনাস অপারেশন চালিয়ে বিয়োগ করে, তারপরে গুণ করে দুইটা নাম্বার গুণফল আমি বের করলাম, দুইটা নাম্বারের ভাগফল আমি বের করলাম। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে তুমি একটু প্র্যাকটিস করো, তাহলে মনে করো এক্সপ্রেশন সম্বন্ধে একটু ধারণা আসবে। এরপর তুমি একটু বড় এক্সপ্রেশন নিয়ে চিন্তা করো। ফর এক্সাম্পল তোমাকে আমি যদি বললাম যে মনে করো তুমি চারটা ভেরিয়েবল নাও, চারটা ভেরিয়েবল নিয়ে a প্লাস b তারপরে c ইন্টু d বের করো। ঠিক আছে, এভাবে তুমি যদি একটু প্র্যাকটিস করে বাসায় একটু প্র্যাকটিস করে দাও তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর আরও যদি আমাদের এরকম ভিডিও টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাদের এই ইউটিউব যে চ্যানেলটা আছে সেটার মধ্যে সাবস্ক্রাইব করো। আমার যে লিঙ্কটা আছে সেখানে লিঙ্কের মধ্যে গিয়ে আরও যে ভিডিও টিউটোরিয়াল আছে সেখানে তোমরা দেখতে পারো। সো গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইনপুট ফাংশন। আমরা অলরেডি দেখেছি আউটপুট ফাংশন, আজকে আমরা দেখব ইনপুট ফাংশন। আমরা আউটপুট ফাংশন দিয়ে কোনো কিছু আমরা দেখছি স্ক্রিনে কিভাবে শো করা যায়, আমরা ইনপুট ফাংশন দিয়ে দেখব যে আসলে কোনো কিছু কিভাবে ইনপুট নেওয়া যায়। আমরা আউটপুট ফাংশনে যেমন কোনো কিছু আমরা হলো কনসোলে প্রিন্ট করছি, আর ইনপুট হলো ওই কনসোল, সেম কনসোল থেকে আমরা ইনপুটটা নিব। আচ্ছা, সি প্রোগ্রামিং এ যেমন আমরা দেখছি যে প্রিন্টএফ ফাংশন আমরা ইউজ করছি আউটপুটের জন্য, আমরা এখানে ইনপুটের জন্য হলো স্ক্যানএফ ফাংশন ইউজ করব। আরও অনেক ফাংশন আছে, আমরা আজকে এই টিউটোরিয়ালের মধ্যে স্ক্যানএফ ফাংশন নিয়ে কাজ করব। আর স্ক্যানএফ দিয়ে আসলে তোমার মোস্টলি সব কাজে করা যায়। সো আমরা দেখেছি যে আসলে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। কেউ যদি এই ভেরিয়েবল ডিক্লারেশন অথবা ভেরিয়েবল নিয়ে কাজ করার যদি টিউটোরিয়াল মিস করতে হয়, সো এই ভিডিও টিউটোরিয়ালটাকে দেখে নাও, আমাদের প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখে তারপরে আমরা এখান থেকে শুরু করতে পারবো, কারণ আমরা আজকে ভেরিয়েবল নিয়ে কিছু কাজ করব। সো স্ক্যানএফ দিয়ে আমরা কোনো কিছু ইনপুট নিচ্ছি। এখন ইনপুটটা নিয়ে তো আগে ফার্স্টে কোনো জায়গায় রাখতে হবে। সো আমরা ফার্স্টে আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমি একটা স্ক্যানএফ লিখি। স্ক্যানএফ ফাংশনটা কিভাবে লেখা যায়, স্ক্যানএফ। ঠিক আছে, এখন এখানে দেখো প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশনটা অলমোস্ট সেম, জাস্ট সিম্পল একটা ডিফারেন্স আছে, আমি সেটা বলবো। দেখো স্ক্যানএফ, স্ক্যান ফার্স্টে চারটা লেটার হলো স্ক্যান,
আমরা স্ক্যানার অলরেডি জানি, কোন একটা পেজ স্ক্যান করার জন্য আমরা স্ক্যানার ইউজ করা হয়, আর সেখান থেকে আসছিল স্ক্যান, মানে স্ক্যান হলো কোনো কিছু নেওয়া, আর ওটার জন্য হলো ফাংশন এফ, ঠিক আছে। তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট দিলাম। প্রিন্টএফ এর মধ্যেও ফার্স্টে যেমন একটা কোটেশন দিতে হয়, এখানে হলো ভেরিয়েবল লিস্ট দিতে হয়, এবং এটার ভিতরে হলো ফরম্যাট স্পেসিফাই দিতে হয়। প্রিন্টএফ এর মধ্যে আমরা কি করতে হয়, যে কোনো যে ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে চাই সেটার ফরম্যাট স্পেসিফাই দিতে হয়। স্ক্রিনের ক্ষেত্রে সেম জিনিসই, যেমন আমি এখানে ইন্টিজার ইনপুট নিতে চাই, সো আমার পার্সেন্ট দিয়ে দিতে হবে। এটা একটা ফরম্যাট স্পেসিফাই ইন্টিজার ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য। দেন আমাকে কি করতে হবে, আমাকে ওই ভেরিয়েবলের নামটা দিতে হবে, যে কোন ভেরিয়েবলের মধ্যে আমি রাখতে চাই। এখানে হলো এ, সো আমার হয়ে গেল, ঠিক আছে। বাট সিম্পল, দেখো সম্পূর্ণই কিন্তু সেম প্রিন্টএফ এর মতনই, জাস্ট এখানে হলো আমি স্ক্যানএফ নাম দিচ্ছি, কিন্তু একটা জিনিস শুধুমাত্র ডিফারেন্স, সেখানে হলো এখানে তোমাকে এই স্পেশাল একটা সিম্বল দিতে হবে, ঠিক আছে। এটাকে আমরা অ্যান্ড বলি আর অ্যাড্রেস অফ বলি, ঠিক আছে। অ্যাড্রেস অফ এই অ্যাড্রেস অফটা ইউজ করা হয় কারণ হলো, দেখো আমি কোনো জায়গায় যদি কোনো সময় কারো বাসায় যদি চিঠি পাঠাই, তখন আমাকে তো আগে অ্যাড্রেস দিতে হয়, শুধুমাত্র নাম দিলে হয় না। কিন্তু এখানে জাস্ট আমি ভেরিয়েবল নামটা দিয়ে দিচ্ছি, কিন্তু এক নামে তো অনেক কিছু থাকতে পারে। সো এর জন্য আমাকে অ্যাড্রেস অফ দিয়ে দিতে হয়, যে অ্যাড্রেস অফ এ, মানে ওই এ যে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস আছে সেখানে যে রাখতে হবে, ঠিক আছে। এর জন্যই আমার অ্যাড্রেস অফ অপারেটরটা ইউজ করতে হয়। এখন আমি ভেরিয়েবলটা তো ইনপুট নিলাম, এখন আমরা একটু এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখি যে আসলে ভেরিয়েবলটা, মানে যে ডেটাটা ইনপুট নিছি সেটা আসলেই আসছে কিনা। সো আমি একটা প্রিন্টএফ এর মধ্যে লিখি ইনপুট অফ এ ইকুয়ালস টু %d, দেখো সে আগের মতনই, ঠিক আছে। সো আমি এটাকে যদি কম্পাইল করে রান করি, সো এখন দেখো যে আমাদের, মানে আমরা এখানে কিন্তু স্ক্যানএফ, যেহেতু আমরা ইনপুটটা নেওয়ার জন্য বলছি যে আমাদেরকে একটা ইনপুট দিতে হবে, সো আমাকে এই কনসোল দিয়ে ওই ইনপুটটা দিতে হবে। যেহেতু আমাদের একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিতে হবে, সো আমরা একটা ফার্স্ট একটা ইন্টিজার নাম্বার লিখতে হবে, যেমন এখানে আমরা টাইপ করি 15। সো এই এন্টার দিলাম। এখন দেখো যে ইনপুটটা নিল, এই 15টা ইনপুট নেওয়ার পরে এই ইনপুট অফ এ এখানে প্রিন্টএফ করলো 15। সো এভাবে আমাকে ফার্স্টে ইনপুটটা নিতে হবে। এখন এটা তো আমরা শুধুমাত্র দেখালাম যে একটা কিভাবে ইন্টিজার ইনপুট নিতে হয়। আমরা যদি এখানে যদি ডাবল ইনপুট নিতে চাই, ডাবল একটা ভেরিয়েবল ইনপুট নিতে চাই, মনে করো ডি লিখলাম। সো এখানে আমার স্ক্যানএফটা লিখতে হবে হলো %lf, ওই যে আগে ফরম্যাট, সেম ফরম্যাট স্পেসিফায়ার প্রিন্টএফ এর মধ্যে আমরা যেমন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি, ঠিক সেম এখানে ডাবলের মধ্যেও সেম ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, অ্যাড্রেস অফ, দেন ওই ভেরিয়েবলের নেম। এখন আমাকে এখানে যে প্রিন্ট করার জন্য লিখতে হবে lf, দেন হলো ডি, ঠিক আছে। সো আমি যদি রান করি, সো আমাকে ফার্স্ট একটা ইনপুট দিতে হবে, ফর এক্সাম্পল 2.5354 দিলাম। সো আমার প্রিন্ট হলো। আর এখানে পরে যে জিরো কিউর জন্য প্রিন্ট হয় সেটা আমরা অলরেডি ডিসকাস করছিলাম। সো এ পর্যন্ত আসলো। আর যদি ফ্লোট একটা ভেরিয়েবল যদি আমি ইনপুট দিতে চাই, তাহলে %f দিতে হবে। আর যদি ক্যারেক্টার একটা ভেরিয়েবল ইনপুট দিতে %c হবে। আমি ক্যারেক্টারটা একটু দেখাই। ক্যারেক্টার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ch, এটা %c দিলাম, দেন হলো ওই ভেরিয়েবলের নাম, ঠিক আছে। এখন হলো ইনপুট অফ ch, এখানে হবে %c, এখানে হবে ch, ঠিক আছে। এখন আমি কি করি, এখানে ফার্স্ট আমাকে একটা ক্যারেক্টার ইনপুট দিতে হবে। ফর এক্সাম্পল আমি ক্যারেক্টারটা দিলাম ডি, ঠিক আছে। ডি দিয়ে এন্টার দিলাম, দেখো ইনপুট অফ ch ইজ ডি। সো এটা হচ্ছে আপাতত আমাদের ইনপুট নিয়ে আপাতত এতটুকু পর্যন্ত, যে আমরা ইনপুটটা কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, ইনপুট নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এখন আমরা একটু দেখি যে ফর এক্সাম্পল আগে আমরা একটা ভেরিয়েবলের টিউটোরিয়ালের মধ্যে দেখছিলাম যে দুইটা নাম্বারের মধ্যে, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা নাম্বার অ্যাসাইন করে এটা যোগফলটা প্রিন্ট করি। সো আমরা এখানে ওই এইটাই প্রোগ্রামটা একটু দেখি, যে এখানে দেখবো জাস্ট হলো ইনপুটটা আমি দিব স্ক্রিন দিয়ে, কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে না। জাস্ট হলো ফার্স্টে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, রেজাল্ট, দেন হলো রেজাল্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে রেজাল্টটা রাখার জন্য, ঠিক আছে। সো %d দিয়ে আমি ফার্স্টে হলো একে ইনপুট নিলাম, ওকে। এখন দেখো এখানে জাস্ট একটু এক্সটেনশন আমি বলে রাখি, যদি তুমি কোনো সময় মাল্টিপল
ইনপুট নিতে চাও, মনে করো আমি দুইটা ডাটা ইনপুট নিব, সো একটা কাজ করতে পারো যে দুইবার তুমি স্ক্যানএফটা লিখো যে এভাবে, তাহলে কি ফার্স্টে তোমার দুইটা ডাটাকে ইনপুট নিল। এখন তুমি রেজাল্টের মধ্যে লেখা হলো a প্লাস b, আমি দুইটা নাম্বার যোগ করলাম। এখন আমি এখানে রেজাল্টটা প্রিন্ট করি, রেজাল্ট %d, এখানে হলো রেজাল্ট, ঠিক আছে। ওকে, তা আমি স্ক্যান ফার্স্টে কি করি, ফার্স্টে কি দিলাম 10 দিলাম, তারপরে দিলাম হলো মনে করো 15, তাহলে যোগফল কত 25, রেজাল্ট 25। সরি, আমার আসলে দুইবার এন্টার পড়ে গেছে তো এই কারণে। সো দি ফার্স্ট হলো 10 দেন 15, এন্টার দিলাম, এর রেজাল্ট হলো 25। সো অনেক ইজি ইনপুট নেওয়া, ইনপুট আর আউটপুট, ইনপুট নিয়ে কিভাবে আমি আউটপুট দিতে পারি। এখন আমি জাস্ট একটু এক্সটেনশন দেখে দিই। এখানে হলো আমি 2 লাইনে লিখছি, এখন তো অনেক কিছু লিখতে হইতেছে না, স্ক্যানএফ আবার মানে বিটা এটা তো ইনপুট নিলাম, কিন্তু আমার বি ইনপুট নেওয়ার জন্য আবার সেই স্ক্যানএফ লিখতে হইতেছে, ফরম্যাট স্পেসিফায়ার বি দিতে হইতেছে। এটা শর্টকাট হয়েছে, শর্টকাট হলো যেমন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা ফার্স্ট হলো টাইপ দিয়ে পরেগুলো কমা সেপারেট করে দিই, ঠিক তেমন এখানে তুমি যদি দুইটা ভেরিয়েবল ইনপুট নিতে দাও তাহলে হলো সেকেন্ড ভেরিয়েবলের স্পেসিফায়ারটা দাও, মানে সেকেন্ড %d, দেন হলো তুমি কমা দিয়ে অ্যাড্রেস অফ দিয়ে বি দাও, ঠিক আছে। এটা হলো মাল্টিপল ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য। সেম আগের মতো তুমি রান করো, তুমি এই এ এর ভ্যালুটা দাও, এন্টার দাও, তারপরে বি এর ভ্যালুটা দাও, এন্টার দাও, 25। সো অনেক ইজি। সো আমি একটু জাস্ট সামারাইজ করি যে আজকে আমরা এই পর্যন্ত যা দেখলাম যে আসলে কিভাবে ভেরিয়েবলগুলোকে ইনপুট নেওয়া যায়, ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার ভেরিয়েবলগুলোকে ইনপুট নিয়ে কিভাবে এগুলোকে স্ক্রিনে শো করানো যায় সেই প্রিন্টের ফাংশন দিয়ে অথবা কোনো একটা ক্যালকুলেশন করে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।